অবশ্যই। গত ক্লাসটা আমি একটা পদ্ধতির কথা বলেছিলাম, কি 4 ফিটের পদ্ধতি। 4 ফিটের পদ্ধতি মানে 4 ফিটের সহায়ক সমীকরণ বলে। ওই পদ্ধতিটার মধ্যে আমাদের প্রমাণে আসবে একটা সমীকরণ, সেটাকে বলে সহায়ক সমীকরণ। 4 ফিটের পদ্ধতিতে কি করা লাগবে? গত ক্লাসে বলেছি, আবারও বলছি, যে আমরা 2 ধরনের আংশিক অন্তরক সমীকরণ জানি, একটা রৈখিক আর একটা অরৈখিক। তো অরৈখিক সমীকরণের সমাধানের জন্যই আমরা 4 ফিটের সহায়ক সমীকরণ ব্যবহার করি। তো এই 4 ফিটের সহায়ক সমীকরণ দিয়ে আমরা 3 ধরনের সমাধান করব। দেখো, একটা হচ্ছে সম্পূর্ণ সমাধানটা বলতে এখানে আসলে এর নামে সমাধান, যে সম্পূর্ণ যোগজ বা সমাকলন, অর্থাৎ ইংরেজি করলে হবে যে কমপ্লিট ইন্টিগ্রাল। তাহলে সম্পূর্ণ যোগজ, ইন্টিগ্রালের বাংলা যোগজ, সমাকলন যাই বলি না কেন একই কথা। ইংরেজি হচ্ছে একটা, বাংলা দুইভাবে বলা যায়। তাহলে আমাদের 4 ফিট পদ্ধতির সাহায্যে অরৈখিক আংশিক অন্তরক সমীকরণের সমাধান, সেই সমাধানের নাম কি? সম্পূর্ণ যোগজ। তারপরে আছে ব্যতিক্রম, ব্যতিক্রম যোগজ। আর 3 নাম্বার সাধারণ যোগজ। সাধারণ যোগজ। তো গত ক্লাসে একটা উদাহরণ লিখে একটু আংশিক করার চেষ্টা করেছি। আজকে সেই প্রশ্নটারই সমাধান করে দেখাবো। সেটা গত ক্লাসে যে প্রশ্নটা লিখেছিলাম সেটার কিন্তু সম্পূর্ণ যোগজ বের করা লাগবে। তাহলে গত ক্লাসের প্রশ্নটা ছিল জেড পি কিউ সমান সমান পি প্লাস কিউ। এগুলা কিন্তু সব স্মল পি স্মল কিউ। জেড পি কিউ স্মল পি স্মল কিউ ইকুয়াল টু স্মল পি প্লাস স্মল কিউ। এটার প্রশ্নটা এরকম থাকবে পরীক্ষায়, যে এই সমীকরণের বা এর সম্পূর্ণ যোগজ নির্ণয় করো। তো প্রশ্নটা কি? সম্পূর্ণ যোগজ নির্ণয় করো। তাহলে সম্পূর্ণ যোগজ নির্ণয় করার জন্য আমি আগেই লিখলাম 3টা আমরা সমাধান আছে। একটা সম্পূর্ণ যোগজ, তারপরে ব্যতিক্রম, সাধারণ। তো সম্পূর্ণ যোগজ যেহেতু চেয়েছে, তাহলে আমাদের কি করতে হবে? 4 ফিট পদ্ধতি মানে কি? 4 ফিটের সহায়ক সমীকরণ লিখতে হবে। তো 4 ফিটের সহায়ক সমীকরণ যে যেভাবে মুখস্থ করতে পারো করবে। আমি গত ক্লাসে একটু ডিএক্স দিয়ে শুরু করেছি। কেউ যদি ভাবো যে ওই ডিপি দিয়ে শুরু করতে পারো, কারণ 5টা কিন্তু অনুপাত আছে, গত ক্লাসে লিখেছিলাম। ডিএক্স দিয়ে শুরু করে ডিএফ বাই ডিপি, ডিএক্স এর নিচে হবে মাইনাস ডি এফ। এফ জিনিসটা কি আসবে? এফ বলতে আমরা যে সমীকরণটা দেওয়া থাকবে সেটাকে ফাংশন এফ অফ এফ ধরে নিব। তো ডিএক্স সমান সমান ডিওয়াই মাইনাস ডিএফ বাই ডি কিউ। আচ্ছা, এটা আমি পরেই লিখি। আমি গত ক্লাসে তো একবার লিখলাম, দেখেছিলে। আরেকটা বিষয় হলো, আমি ওইটাও বলেছিলাম যে প্রশ্নটা পেয়ে তোমরা ওই যে ফাংশন আকারে যে ধরবো, ধরার পরে আমাদের ফাংশনটাকে এক্স ওয়াই জেড পি কিউ সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে মানে মানটা বের করে রাখতে হবে আগেই। তাহলে আমরা এখানে ধরি, প্রশ্নটা পাওয়ার পরেই লিখবো ধরি ফাংশন অফ এক্স ওয়াই জেড পি কিউ সমান জেড পি কিউ মাইনাস পি মাইনাস কিউ ইকুয়াল টু 0। এটা আমরা
ধরে নিব। এটা ধরো 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখবো। কেন? আমরা যখন লাস্টে সমাধান বের করব, মানে কি সম্পূর্ণ যোগজ বের করব, ওইটাই তো সমাধান। তখন ওইরকম আর কি লিখবো যে 1 নং এর নির্ণয় সমাধান, এই জন্য 1 নং দিয়ে রাখলাম, না দিলেও চলবে। এখন আমি কি বললাম, কার কার সাপেক্ষে অন্তরীকরণ করব? এক্স ওয়াই জেড পি কিউ। তাহলে ডেল এফ বাই ডেল এক্স সমান, তা আমার এখানে ডেল এফ বাই ডেল এক্স এর, এখানে তো এক্স এই আমাদের নেই, তাহলে আমাদের সূত্রের মধ্যে কি আসবে, মানে জিরো লিখতে হবে, তাই না? কারণ এক্স নাই সমীকরণে, জিরো। ডেল এফ বাই ডেল ওয়াই, এটাও জিরো। তারপরে ডেল এফ বাই ডেল জেড, এটা কিন্তু জিরো না, কারণ প্রশ্নের মধ্যে আমাদের কি আছে, জেড পি কিউ, তার মানে ডেল এফ বাই ডেল জেড এর মান পি কিউ। জেড কে করলে 1, পি কিউ থাকবে ডেল এফ বাই ডেল পি ইকুয়াল টু, এখন পি এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি, ডেল এফ বাই ডেল পি। দেখো এখানে পি আছে কোথায় কোথায়, জেড পি কিউ, এখানে পি আছে মাইনাস পি। তাহলে আমাদের সামনের পার্ট থেকে কি জেড কিউ পাবো, পি কে করলে 1, মানে জেড কিউ, আর মাইনাস পি কে করলে 1। তার মানে ডেল এফ বাই ডেল পি এর মান আসতেছে জেড কিউ মাইনাস 1। তারপরে আমাদের বাকি রইল ডেল এফ বাই ডেল কিউ, কিউর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। কোথায় কিউ কিউ আছে, জেড পি কিউর মধ্যে আছে, আর মাইনাস কিউ আছে। তাহলে জেড পি কিউ মানে জেড পি আসবে কিউ কে করলে 1, আর মাইনাস কিউ কে করলে 1। তাহলে আমাদের এই আংশিক অন্তরীকরণ এক্স ওয়াই জেড পি কিউর সাপেক্ষে করা শেষ। এগুলা সবসময় একটা প্রশ্ন তা পেয়ে লিখতে হবে কি, ধরি ওই এফ এফ এক্স ওয়াই জেড পি কিউ, ওই যে সমীকরণটা দেওয়া থাকবে সেটা ধরে ওটার বদলে তারপরেই করতে হবে, আংশিক অন্তরীকরণ করে ফেলতে হবে এক্স ওয়াই জেড পি কিউ এর সাপেক্ষে। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের 4 ফিটের সহায়ক সমীকরণ লিখতে হবে। তো এখন লিখতে হবে 4 ফিটের সহায়ক সমীকরণ। 4 ফিটের সহায়ক সমীকরণ কি আসবে, ডিএক্স বাই মাইনাস ডেল এফ বাই ডেল পি ইকুয়াল টু ডিওয়াই বাই মাইনাস ডেল এফ বাই ডেল কিউ ইকুয়াল টু ডিজেড বাই মাইনাস পি ইন্টু ডেল এফ বাই ডেল পি মাইনাস কিউ ইন্টু ডেল এফ বাই ডেল কিউ। তারপরে আসবে ডিপি বাই ডেল এফ বাই ডেল এক্স প্লাস পি ইন্টু ডেল এফ বাই ডেল জেড। আরেকটা বাকি আছে, সেটা কি, ইকুয়াল টু ডিকিউ, ডিকিউ বাই ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস কিউ ইন্টু, মনে রাখার কৌশল গত ক্লাসে কিন্তু বলেছি, এই জন্য আমি ডিএক্স দিয়ে শুরু করলাম। খেয়াল করে দেখো, ডি এক্স থাকলে পি নিচে লিখতে হবে, এভাবে মনে রাখবে, ডি মাইনাস ডিএক্স বাই ডেল এফ বাই ডেল পি, মানে ওটা নিজেরা নিজেদের মতো করে ইয়ে মনে রাখার কৌশল শিখে নিতে পারো। আমি একটু বলে দিছিলাম যে প্রথম ডিএক্স ডিওয়াই যে জিনিসটা দেখো, ডেল এফ বাই ডেল পি ডেল এফ বাই ডেল কিউ, পরের বার ডিজেড এর নিচে কিন্তু পি গুণ করে, ওই যে আগের দুইটার কিন্তু পি এবং কিউ গুণ করে কিন্তু যোগ করা হয়েছে। তারপর ডিপির বিষয়টা মনে রাখলে ডিকিউ মনে থাকবে, ডিপি হইলে নিচে এক্স জেড আকারে আসবে, পিউ থাকবে এফ বাই ডেল এফ বাই ডেল এক্স প্লাস পি ডেল এফ বাই ডেল জেড।
এটা যদি মনে রাখো ডিপি এরটা, তাহলে কিউ এরটা জাস্ট উল্টায় দিবে, মানে পি এর জায়গায় কিউ আর এক্স এর জায়গায় ওয়াই। আচ্ছা, এখন আমরা যদি এটাকে 2 নম্বর সমীকরণ দেই আমাদের কাজের সুবিধার্থে, তাহলে 2 নং-এ ওই যে মানগুলো আমরা আগে বের করেছিলাম সেগুলা বসিয়ে দিব। তাহলে 2 নং থেকে পাই বা না, অথবা ইমপ্লাস দিয়ে মানগুলা বসিয়ে দেই, তারপরে 2 নং-এর বিষয়টা পরে আবার ইউজ করব। তাহলে ডিএক্স বাই, আমাদের কি আসতেছে, ডিএক্স মাইনাস ডেল এফ বাই ডেল পি এর মান কি, জেড কিউ মাইনাস 1, তারপরে ডিওয়াই বাই মাইনাস ডেল এফ বাই ডেল কিউর মান জেড পি মাইনাস 1 ইকুয়াল টু ডিজেড বাই মাইনাস পি ইন্টু জেড কিউ মাইনাস 1 কিউ ইন্টু জেড পি মাইনাস 1। আমরা কিন্তু জাস্ট কি মানগুলা বসিয়ে দিচ্ছি, যে আংশিক অন্তরীকরণ বের করেছিলাম, আর কিছুই না। আচ্ছা, ডিজেড পর্যন্ত মান বসালাম, তারপরে ডিপিটা কি হবে আমি একটু পরে লিখি। ডিজেড পর্যন্ত মান বসানো হলো, ডিপিটা কি হবে, ইকুয়াল টু ডিপি দিয়ে ডেল এফ বাই ডেল এক্স এর মান কিন্তু 0 ছিল, তাহলে প্রথম পোর্শনটা ডিপি এর নিচের প্রথম পোর্শনটা 0, পরে কি পি ইন্টু ডেল এফ বাই ডেল জেড। তো ডেল এফ বাই ডেল জেড এর মান কত আসছিল, পি কিউ, তাহলে ইন্টু পি কিউ ইকুয়াল টু ডি কিউ বাই ডেল এফ বাই ডেল ওয়াই এর মান 0 আসছিল, তাহলে কিউ ইন্টু ডেল এফ বাই ডেল জেড এর মান কি, পি কিউ। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে যেটা, সেই ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণের যে আমরা 2টা পদ্ধতি ব্যবহার করেছিলাম গ্রুপিং মেথডে, মানে সমাকলন করার জন্য বা যোগাযোগ করার জন্য, এখানেও তাই। এখানে যেটা করতে হবে, অবশ্যই অবশ্যই পি বা কিউ এর মান বের করতে হবে। এই যে সহায়ক সমীকরণ যে লিখলাম মানগুলা বসানোর পরে, এখান থেকে যে কোনো 2টা অনুপাত নিয়ে দেখতে হবে যে পি অথবা কিউ এর মান বের করা যাবে, তাহলে ওই 2টা অনুপাতেই নিতে হবে। যে 2টা অনুপাতের সাহায্যে আমরা পি বা কিউ এর মান বের করব, তাহলে ওই 2টা অনুপাতেই নিয়ে আমরা বের করব। আমরা যদি এখন চিন্তা করি যে প্রথম 2টা নিব, এখানে কিন্তু সমাকলন করা যাবে না, মানে সমাকলন করেই তো আমরা পি এর মান অথবা কিউ এর মান বের করব, করা যাবে না। এই যে দেখতেই পাচ্ছ এখানে ডিএক্স অর্থাৎ এক্স এবং ওয়াই রাশি থাকতে হবে, এখানে কিন্তু নাই। দেখো জেড কিউ মাইনাস জেড আছে, কিউ আছে, আবার ডিওয়াই এর নিচে জেড আছে, পি আছে, তার মানে প্রথম 2টা অনুপাত নিলে পি বা কিউ এর মান আসবে না। তারপরে যদি আমরা ভাবি যে ডিওয়াই আর ডিজেড নিব, এখানেও কিন্তু আমাদের আসবে না, কারণ ওয়াই থাকতে হবে অথবা জেড থাকতে হবে। তো ওইখানে জেড আছে, ডিজেড এর নিচে জেড আছে, কিন্তু ওয়াই তো নাই, এর বাড়তি কিন্তু পি কিউ আছে। তার মানে এই প্রথম 3টা কিন্তু অনুপাত থেকে 2টা নিয়ে কিন্তু কোনো কাজ করা যাবে না বা সমাকলন করা যাবে না। এখন আমরা কিন্তু, আচ্ছা 2 নং কিন্তু না, এই যে মান বসানোর পরে 2 নং দিব, এটা আগেরটা ওটা বাদ। আমরা যখন মান বসাবো তারপরে আমরা নাম্বারিং করব, তাহলে আমরা এইটাকে 2 নং দিব, আগের যে ফর্মুলা লিখছি ওইটা না। তো এখন আমরা কি লিখব, যে 2 নং এর 2 নং হতে, এটা কত কত নাম্বার অনুপাত, এটা হলো 4 এবং 5, তাহলে চতুর্থ ও পঞ্চম অনুপাত নিয়ে পাই। এখন চতুর্থ আর পঞ্চম কেন নিয়ে পাই বলতেছি, দেখো চতুর্থ আর পঞ্চমের মধ্যে
পি এর সাপেক্ষে আছে, ডিপি মানে পি এর সাপেক্ষে এটা বোঝাচ্ছে, আর ডি কিউ মানে কিউর সাপেক্ষে। তার মানে তার সাথে পি বা কিউ থাকতে হবে, পি এর সাথে পি আর কিউর সাথে কিউ। তো এই যে নিচে দেখো পি কিউ আছে, এরও আছে, এরও আছে, তো এই জন্য বোঝা যায় যেটা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই জন্য নিয়ে চেষ্টা করি। দেখো চতুর্থ এবং পঞ্চম অনুপাত নিয়ে পাই কি পাবো, ডিপি বাই পি ইন্টু পি কিউ ইকুয়াল টু ডি কিউ বাই কিউ ইন্টু পি কিউ। আমরা কিন্তু একটা পি কিউ উভয় পাশ থেকে ক্যান্সেল করতে পারি। তাহলে আমাদের কি আসবে, ডিপি বাই পি ইকুয়াল টু ডি কিউ বাই কিউ। দেখো এখন সমাকলন করা ইজি। তাহলে সমাকলন করে পাই, লিখবো কি, সমাকলন করে পাই ডিপি বাই পি মানে কি, লন পি, ডি কিউ বাই কিউ মানে লন কিউ। তো এটা তো লন যদি আসে বেশি সংখ্যক, আমরা কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবকটাকে কিন্তু আমরা লন আকারে ধরবো, তার মানে লন সি ধরলাম। তো আমাদের এখান থেকে কি আসবে, দেখো লন পি মাইনাস লন কিউ ইকুয়াল টু লন সি। এখানে কি আসবে, লন পি বাই কিউ ইকুয়াল টু লন সি। লন লন কাটা দিব, আর পি বাই কিউ সমান পাবো সি। আমি কিন্তু আগেই বলেছি আমাদের উদ্দেশ্য কি, পি অথবা কিউ এর মান বের করা। তাহলে এখান থেকে আমি অতএব পি এর মান বের করি, কিউ সি। এটাকে আমাদের 3 নম্বর সমীকরণ দিয়ে রাখি, এটা কাজে লাগবে। এখন আমাদের উদ্দেশ্যটা আসলে কি, উদ্দেশ্যটা হচ্ছে একটা সূত্র আছে যোগ, মানে সম্পূর্ণ যোগজের ফাইনাল সূত্রটা কিন্তু ডিজেড সমান সমান পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই। তা এখানে যে পি এবং কিউ এর মান বসাতে হবে এই সূত্রের মধ্যে, তারপরে সমাকলন করতে হবে, তারপরে রেজাল্ট আসবে। এখন এই যে পি আবার কিউ এর মান যে বের করা হবে আগের সহায়ক সমীকরণ দিয়ে, সেখানে খেয়াল রাখতে হবে পি বা কিউ এর মান যেন ওই ওই ইয়েতে আসে, কনস্ট্যান্ট তো থাকবেই, এক্স ওয়াই ও যেন থাকে তার মধ্যে, এক্স বা ওয়াই সেই আকারে আনতে হবে। নয় কিন্তু এই যে এটারে সমাকলন করা যাবে না, এটা তো পি ডিএক্স, তার মানে এক্স এর সাপেক্ষে সমাকলন, কিউ ডিওয়াই মানে ওয়াই এর সাপেক্ষে। হয় জেড মানে অর্থাৎ পি এর ইয়েটা আসবে, সমাধানটা মনে করো এক্স ওয়াই জেড আকারে আসবে। এক্স ওয়াই জেড মানে তিনটাই যে থাকতে হবে ভেরিয়েবল তা না, এক্স ওয়াই জেড যে কোনো একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে। একইভাবে কিউ এরও কিন্তু এক্স ওয়াই জেড আকারে আসতে হবে। তা আমাদের পি এর মান কিন্তু কিউ সি, এখানে কিন্তু দেখো কোনো এক্স ওয়াই জেড আসে নাই, তাহলে বুঝতে হবে এটার এখনো সমাধান পি এর বের করা হয়নি। তাহলে এখন আমাদের যেটা প্রথম কাজ, পি এর মান বের করার পরেই কিউ এর মান বের করবা, তারপরে ফাইনালি এক্স ওয়াই জেড আকারে বের করবা। তাহলে এই মানটা, এটা কিন্তু ধাপে ধাপে করতে হবে। যখন সহায়ক সমীকরণতে এটা মাথায় রাখবা, সহায়ক সমীকরণে থেকে আমরা বের করব সুবিধাজনক পি অথবা কিউ এর মান। তারপরে কি করব, যার মান বের করব সহায়ক সমীকরণতে, তার বিপরীতটাও বের করতে হবে। সেটা বের করবা কিভাবে, সেটা হলো প্রদত্ত সমীকরণ। ওই জন্য দেখো আমি 1 নং দিয়ে রাখছিলাম। তাহলে এখন আমরা লিখব 1 নং সমীকরণ থেকে কিসের মান বের করতে হবে। যেহেতু আমি এখানে 3 নম্বরে পি এর মান বের করেছি, তুমি ভাববা যে আমাদের তাহলে কিউ এর মান বাকি আছে। যদিও পি এর মান কিন্তু ফাইনালি এখনো হয় নাই, কিন্তু এটাকে আপাতত ভাববে যে আমি পি এর মান বের করেছি, আমরা এখন কিউ এর মান বের করব। তাহলে 1 নং সমীকরণ হতে পাই, 1 নংটা কি ছিল, জেড পি কিউ মাইনাস পি মাইনাস কিউ ইকুয়াল টু 0, তাই না? তাহলে জেড পি কিউ, পি কিউ মানে বসিয়ে দেই কিউ সি,
এখানে এটা লিখে নিতে পারো 3 এবং 1 নং হইতে পাই। এটার মানে হলো 3 এর মানটা পি এর মানটা 1 এ বসিয়ে দিব। তাহলে এটা লিখবো কিউসি মাইনাস পি, পি এর মান কত কিউসি, কিউসি মাইনাস কিউ ইকুয়াল টু 0। আমরা কিন্তু একটা কিউ দিয়ে ভাগ করে দিতে পারি। আমাদের উদ্দেশ্য কি পি এর মান বসানো মানে কিউ এর মান বের করা। তাহলে একটা কিউ দিয়ে যদি ভাগ করি তাহলে জেড সি, সরি সরি, এখানে একটা কিউ রয়ে গেছে, জেড পি কিউ, তো পি এর মান বসাইলাম, একটা কিউ রয়ে গেছে। আচ্ছা যাক, এখন আমরা কিউ দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে কি জেড কিউ সি মাইনাস সি মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন আমাদের কিউ এর মান বের করতে বলছি, তাহলে কিউ এর মান কি হবে জেড কিউ সি ইকুয়াল টু সি প্লাস 1। অতএব কিউ এর মান কত হবে সি প্লাস 1 বাই জেড সি। এটা ধরো 4 নাম্বার দিলাম। এখন দেখো এই যে কিউ এর মানের মধ্যে কিন্তু একটা জিনিস খেয়াল করেছো, আমি কি বলেছি যে পি বা কিউ উভয়েরই মানটা আসবে এক্স ওয়াই জেড আকারে। তার মানে কিউ এর মান কিন্তু ফাইনালি শেষ। এখানে কনস্ট্যান্ট ছাড়াও কি জেড রয়ে গেছে, তার মানে এক্স ওয়াই জেড এর তো আগেই বলেছি যে তিনটাই একসাথে থাকবে তা না, যে কোনো একটাও থাকতে পারে, কিন্তু চিন্তাটা করবা যে এক্স ওয়াই জেড আকার হবে। তার মানে আমার এখানে জেড আকার হয়েছে, তার মানে কিউর ফাইনালি মান শেষ। এখন তাহলে পি এর মানটা আমরা বের করবো এক্স ওয়াই জেড আকারে, যে কোনো একটা থাকতে হবে, তাহলে ওইটা তো আর আনা যাবে না। তার মানে ওইটার মানটা কি করতে হবে, কিউর মানটা যেহেতু ফাইনাল হয়ে গেছে, তাহলে কিউ এর মানটা আমরা পি এর ওই যে 3 নং এ বসিয়ে দিব, তাহলে পি এর ফাইনাল মান চলে আসবে। তাহলে এখন লিখবো 3, এখন 3 এবং 4 হতে পাই। এর মানে কি এটা কি বসানোটা বুঝাচ্ছে। তোমরা যদি মনে করো তাহলে লিখবে যে কিউ এর কিউ সমান সি প্লাস 1 বাই জেড সি 3 নং এ বসিয়ে পাই। আর আমি একসাথে করার জন্যই লিখলাম কি 3 এবং 4 হতে পাই। তাহলে আমাদের পি ইকুয়াল টু কি লিখবো, কিউর মানটা কি সি প্লাস 1 জেড সি ইন্টু সি। কিউসি, কিউর মানটা 4 থেকে নিয়ে বসালাম, তাহলে যে সি সি কাটা আমাদের আসবে সি প্লাস 1 বাই জেড। এটাকে আমরা আবার নাম্বারিং করলাম। তাহলে এখন কিন্তু আমাদের ফাইনাল মান চলে আসছে 4 এবং 5 নং যেটা। এখন আমাদের সূত্র কি সম্পূর্ণ যোগজের জন্য, এখন আমরা লিখব ডিজেড সমান, ফাইনালি আমি এই দুটা মান থাক, আমরা লিখব ডিজেড, এনে উপরে হেডিং লিখে নিতে পারো যে সম্পূর্ণ যোগজের জন্য, যোগজের জন্য পাই। আমরা জানি লিখলে হইতো সম্পূর্ণ যোগজের জন্য পাই ডিজেড সমান স্মল পিডিএক্স স্মল কিউ ডিওয়াই। এখন ডিজেড মানগুলা বসিয়ে দিব। পি এর মান কত সি প্লাস 1 বাই জেড ডিএক্স প্লাস কিউ এর মান কত সি প্লাস 1 জেড সি ডিওয়াই। এখানে ব্র্যাকেটে লিখবে 4 এবং 5 নং এর সাহায্যে, 4 এবং 5 এর সাহায্যে। তো এখন একটা জিনিস খেয়াল করো, এই ডান পাশে কিন্তু জেড নিচে আছে দুইটার মধ্যে, তাহলে আমি জেড দিয়ে উভয় পাশে গুণ করে ফেললাম। দেখো তাহলে কি এই বাম পাশে আসবে জেড ডিজেড, আর এটা তো জেড যেহেতু উভয় পাশে গুণ করছি তাহলে ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে থাকবে শুধু সি প্লাস 1 ডিএক্স, আর এখানে থাকবে সি প্লাস 1 বাই সি ডিওয়াই।
আচ্ছা, আরেকটা কথা, তো এটা বলার অপেক্ষা রাখে না, যখনই এই যে সমাকলন করে ওই যে সি, লন সি লিখেছি, এটা সাইডে লিখে দিলে ভালো হয় যে এখানে সি একটি ধ্রুবক, মানে ইচ্ছামূলক ধ্রুবক। ইচ্ছামূলক কথাটা লিখে দিলে ভালো হয়। আচ্ছা, যাই হোক, ওই যে যখন সমাকলন করে লন সি এরকম লিখেছিলাম সেখানে। আচ্ছা, এখানে তা এখন এই যে উভয় পাশে যদি আমরা ইন্টিগ্রেশন করি, মানে সমাকলন করি, তাহলে কি আসবে? জেড ডি জেড এর মান কি আসবে? সমাকলন করে পাই, লিখি উভয় পক্ষে। যেহেতু এখানে করাটা এনে কোনো কাজ নাই, এখানে সরাসরি চলে আসবে, তাহলে সমাকলন করলে কি পাবো? দেখো, সমাকলন করে পাই ডি জেড ডি জেড মানে কি? জেড স্কোয়ার বাই 2। সমাকলন শেষ। ওই পাশে সি প্লাস ওয়ান, এটা কিন্তু কনস্ট্যান্ট। ডিএক্স মানে 1 ডিএক্স মানে এক্স এক্স হয়ে গেল সমাকলন করার পরে, এগুলো তো জানোই। আর ওইটা কি হবে? সি প্লাস 1/c ইন্টু ওয়াই। এখন আমাদের সমাকলনে কি করতে হয়? আরেকটা, মানে এখানে কনস্ট্যান্ট যোগ করতে হবে না, প্লাস দিয়ে কনস্ট্যান্টটা যোগ করো, মনে করো C1, এটা এখানে লিখে দিবে। এখানে C1 একটি ইচ্ছামূলক ধ্রুবক, ইচ্ছামূলক, যেটাকে ইংরেজিতে আরবিটারি কনস্ট্যান্ট। তো এই যে ধরো এখন একটু ইয়ে করা আর কি, সরল করা, আর কিছু না, আনসার কিন্তু এটাই। এই যে সমাকলন করার জন্য যে প্রসেসটা আগে করেছি, এটা সব অঙ্কের মধ্যেই করতে হবে, যাতে এই যে সমাকলন, এই যে লাস্টের সূত্রটা যে ডিজেড সমান পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই, ওইটা যাতে ইজিলি সমাকলন করা যায়, সেই জন্যই কিন্তু মানগুলা বের করার সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে যেন না ভুল হয়। তো এখন আমরা এই যে জাস্ট কি করব, দুইটা উভয় পাশে ইয়ে করে দেই, তাহলে কি হবে? জেড স্কোয়ার সমান সমান 2 ইন্টু, উভয় পাশে 2 দিয়ে গুণ করতেছি, তাহলে ইকুয়াল টু কি হবে? প্লাস 2 ইন্টু c প্লাস 1/2 সি, মানে 2 ইন্টু c প্লাস 1/c প্লাস 2c1 হয়ে গেল, তাই না? ওই 2c1 মানে আবার c1ও লিখতে পারো, অথবা C2 লিখতে পারো, এটা ইচ্ছা। আমি তো আগে প্রথম দিকে বারবার বলেছিলাম যে যখন কনস্ট্যান্টটা বুঝতে পারবে যে এরকম আবার একটু সরল করতে হবে, তখন অন্য একটা ধরে নিও সিরিয়াল মেনটেন করার জন্য। প্রথমটা কনস্ট্যান্ট ধরেছি সি, পরেরটা তো হিসাবে কি আসবে? C1। তো ওইটা কোনো ব্যাপার না, ওইটার জন্য ভুল ধরা হবে না। তাহলে অতএব, বা অতএব না, পরে দেই, অতএব দেওয়ার দরকার নেই, জেড স্কোয়ার সমান c+1 প্লাস 2 ইন্টু c+1/c প্লাস C1 দিতে পারো, অথবা 2c1 কে C2 ধরতে পারো। তাহলে এখানে লিখতে হবে 2c1 সমান C2 ধরে, ধরে। এখানেও কিন্তু ওটা লিখে দিবা যে যেখানে C2 একটি ইচ্ছামূলক ধ্রুবক, যেখানে C2 একটি ইচ্ছামূলক ধ্রুবক। তো এই যে আমি আনসারটা লিখলাম, এটাই কিন্তু হবে, কিন্তু এখন একটু গুছিয়ে লিখি। সেটা কি লিখবো? অতএব, ওই যে 1 নং যে দিয়েছিলাম এটাও লিখতে পারো, অথবা লিখতে পারো নির্ণেয় সম্পূর্ণ বা প্রদত্ত সমীকরণের, এটাই লিখি, এটা ভালো হয়। অতএব প্রদত্ত সমীকরণের সম্পূর্ণ যোগজ, প্রশ্নে যে যদি যোগজ থাকে যোগজ লিখবে, সমাকলন থাকলে সমাকলন লিখবে, সম্পূর্ণ যোগজ
জেড স্কোয়ার ইকুয়াল টু 2c প্লাস 1 প্লাস 2 ইন্টু সি প্লাস 1/c প্লাস c2, যেখানে এটা ফাইনালি কিন্তু এখন লিখবো যেখানে সি কমা c2 ইচ্ছামূলক ধ্রুবক। তোমরা যদি মনে করো ওইখানে আর ধ্রুবকটা ওই যে ইচ্ছামূলক লিখবে না, না লিখলেও লাস্টে এটা লিখে দিবে, যেখানে সি2 মানে এখানে যে কনস্ট্যান্ট ধরবে, এই যে রেজাল্টের মধ্যে যে কনস্ট্যান্ট গুলা দেখা যাবে সেইগুলা ফাইনালি রেজাল্টে লিখবে যে যেখানে এত এত ইচ্ছামূলক ধ্রুবক, যে যেভাবেই ধরবে C1 C2 A B C, মানে ওই এটা কোনো ব্যাপার না, কনস্ট্যান্ট থাকলেই হয়েছে। তো এখন এটা কিন্তু এইভাবেই করতে হবে সম্পূর্ণ জগৎ। তো আমি এই যে একটা প্র্যাকটিস করবে, আমি ইয়ে করি যে একটা প্রশ্ন লিখে দেই ঠিক এইভাবে, সেটা আমি আবার একটু ইয়ে করব পদ্ধতিটা তোমাদের। তো এই প্রশ্নটা ট্রাই করবে, কি pdx প্লাস কিউ 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 ওয়াই ইকুয়াল টু পিকিউ, এইটারও সম্পূর্ণ যোগযোগ বের করতে হবে। এইগুলা হলো তোমাদের এই যে আমি সম্পূর্ণ যোগজের ইয়েটা যে করালাম, এই মেথডটা, এইটা তোমাদের যে প্রশ্ন আসে বিশ্ববিদ্যালয়ে সেখানে খ বিভাগের জন্য কিন্তু। আর গ বিভাগের জন্য প্রশ্ন আসলে আসবে ওই যে 3 ধরনের বললাম না যে আমরা বের করব যোগজ, একটা কি কি সম্পূর্ণ ব্যতিক্রমী বা ব্যতিক্রম, আর একটা হচ্ছে সাধারণ। তাহলে গ বিভাগের প্রশ্ন আসলে কিন্তু এই সম্পূর্ণ ব্যতিক্রম সাধারণ এই তিনটা চাইতে পারে একটা প্রশ্নে। তো আজ মানে আমাদের প্রথমটা আমরা সিরিয়ালে শিখবো যে, কারণ সম্পূর্ণ যোগজতেই কিন্তু দুইটা লাইন বাড়ালেই দেখা যাবে যে আমাদের ব্যতিক্রমের আনসার চলে আসবে। আবার ব্যতিক্রম থেকে এই সম্পূর্ণ যোগজ ব্যতিক্রমের সাহায্য নিয়ে বা ব্যতিক্রম থেকেও ডাইরেক্ট আমাদের সাধারণ যোগজ বের করতে হবে। তার মানে গুরুত্বপূর্ণ কিন্তু সম্পূর্ণ যোগজ, সম্পূর্ণ যোগজ থেকেই কিন্তু বাকি দুটো আমরা বের করব, এক কথায় যদি বলতে চাই। তো এখন আমি আবারও একটু কি বলি পদ্ধতিটা কি হলো বলো। সম্পূর্ণ জগতের বিষয়টা কি আসবে, প্রথমে আমাদের সমীকরণটাকে ফাংশন আকারে ধরবো, ফাংশন অফ x y z p q। আচ্ছা, তারপরে আমাদের ধরার পরে আমাদের কাজ হবে কি, ফাংশনটা যে ধরলাম সমীকরণটাকে ফাংশন আকারে, সেখান থেকে আমাদের ওই অর্থাৎ ছোটভাবেই বলি ফাংশন ধরা মানে ফাংশনই বলবো, সমীকরণটাকে ফাংশন আকারে ধরা মানে ওইটা ফাংশনই বলবো। তাহলে ওই ফাংশনটাকে আমরা কার কার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, x y z p q, এগুলা করে রাখবো আগে। তারপরে আমাদের কি করতে হবে, 4 পিটের সহায়ক সমীকরণের সূত্র লিখতে হবে। তারপরে ওইখানে আমরা যে আংশিক অন্তরীকরণ বের করেছি সেইগুলার মানগুলা 4 পিটের সহায়ক সমীকরণে বসাতে হবে। বসায় কি করতে হবে, ওইটাকে একটা নাম্বারিং করতে হবে, এই যে সমীকরণ নাম্বার এত। তারপরে কি করতে হবে, এই যে রেজাল্টটা আসলো অর্থাৎ এই যে নাম্বারিং করলে সমীকরণটা, ওখান থেকে সুবিধাজনক ভাবে দুইটা অনুপাত নিয়ে সমাকলন করতে হবে। এখন কিসের জন্য সমাকলন করা, সেটা হচ্ছে পি বা কিউ এর মান বের করার জন্য। তাহলে সেটা বুঝতে পারবে যে কোন দুইটা নিলে সহজে পি এবং কিউ এর মান বের হবে সমাকলনের মাধ্যমে। সেখান থেকে মনে করো পি এর মান বের করলে, তাহলে কিউ এর মান বাকি রইলো। তাহলে কিউ এর মান অবশ্যই কি করতে হবে, যে অরিজিনাল যে সমীকরণটা অর্থাৎ প্রদত্ত সমীকরণটা সেখানে পি এর মানটা বসিয়ে কিউ এর মান বের করতে হবে। এখন ফাইনালি কি দেখতে হবে, যে এই যে পি বা কিউ এর মান যে আমরা বের করব বা তোমরা করবে, সেখানে
পি বা কিউ এর মান যেন এক্স ওয়াই জেড আকারে আসে। কনস্ট্যান্ট তো সাথে থাকবেই, সেটা বড় কথা না। কনস্ট্যান্ট ছাড়া কি করতে থাকতে হবে? অবশ্যই এক্স ওয়াই জেড আকার। মানে কি তিনটাই একসাথে থাকবে তা না। এই যে আজকে একটা উদাহরণ দিলাম, বুঝতে পারছো যে এখানে জেড ছিল, তার মানে এক্স ওয়াই জেড আকার বললেই যে এক্স ওয়াই জেডই থাকতে হবে তিনটা একসাথে, তার মানে না। তার মানে এক্স ও শুধু থাকতে পারে, ওয়াই ও থাকতে পারে, জেড ও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। যাই হোক, তাহলে এক্স ওয়াই জেড আকার আনার জন্য কি করতে হবে? ওই যে আমরা পি এর মানটা যে বের করলাম, সেই মানের মধ্যে কিউ এর মানটা দেখবে যে এক্স ওয়াই জেড আকারে অলরেডি চলেই আসবে, এটা অটো চলে আসবে। পি এর মান যখন আমরা প্রদত্ত সমীকরণে বসাবো তখন দেখা যাবে ওইটাই কিউ এর ফাইনাল মান। তো কিউ এর ফাইনাল মান আসা মানে পি এরও ফাইনাল মান আনতে হবে। তখন আবার ওই যে পি এর মানটা যে বের করেছিলে কিউ এর মাধ্যমে, সেখানে বসিয়ে দিয়ে তাহলে পি এরও চূড়ান্ত রেজাল্ট চলে আসবে এক্স ওয়াই জেড আকারে, বা আর কিউ এর তো আগেই আসলো। তখন আমাদের সূত্রটা কি, যে সম্পূর্ণ যুগজের জন্য সূত্রটা কি, ডিজেড ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই। ওখানে পি এর মান আর কিউ এর যে ফাইনাল মান বের করেছে সেটা বসিয়ে দিয়ে এখন তোমরা দেখবে যে সমাকলন কিভাবে করা যায়। এটা তো বোঝার কথা, কয়েকটা প্র্যাকটিস করলেই দেখবে ইজি আছে। অঙ্ক বড় হয় কিন্তু সুবিধা আছে কি, যে তোমার এটা হলো যদি ভুল না করো সেটা সহজ। এবং ওই যে আমি যে বললাম যে আহ, এই ধাপগুলার কথা বললাম, সেই ধাপগুলা যদি মাথায় রাখো তাহলেই এটা সুবিধাজনক ভাবে তোমরা সলভ করতে পারবে বা সমাধান করতে পারবে। তো এই যে আমি প্রশ্নটা লিখে দিলাম, এটা প্র্যাকটিস করার চেষ্টা করবে। তারপরে আগামী ক্লাসে আমি করব, আরো একটা বা দুইটা করার চেষ্টা করব। আবার এই সম্পূর্ণ যুগজে, কারণ সম্পূর্ণ যুগজটা যদি বুঝো তাহলে আমাদের ব্যতিক্রম বা সাধারণ যুগজ বোঝাটা আমাদের জন্য সুবিধা হবে। তাই সম্পূর্ণ যুগজটাই কিন্তু আসল, এক কথায় যদি বলি। আর বাকি দুইটা এইখানতেই যেতে হবে, বুঝতে পারছো? ওইটার জন্য আবার নতুন শুরু করতে হবে তা না, সম্পূর্ণ যুগজ থেকেই ব্যতিক্রম এবং বের করতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো।